তোমার দাম কত? 10,000 টাকা এক রাতের জন্য। আমার চাহিদা ঠিকমতো মেটাতে পারবা তো? নিয়ে তো দেখেন। আমি জানতাম এ জীবন থেকে পালানোর উপায় নেই, কিন্তু লোকটা আমাকে নিয়ে যখন ঘরের বাইরে বেরোচ্ছিল তার চোখে কোনো নোংরা ইচ্ছে দেখিনি, বরং অদ্ভুত এক দয়া। বাসায় ফিরেই সে আমাকে খাওয়া দাওয়া দিল, নতুন কাপড় দিল। তবু আমার মন অস্থির। আমি ভেবেছিলাম যে কোনো মুহূর্তে সে আমাকে স্পর্শ করবে, কিন্তু না, সে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে পতিতা হলে? আমি তার দিকে তাকালাম। এতদিনে আমার গল্প কেউ জানতে চায়নি। সবাই চাইতো আমার শরীর, কিন্তু কেউ কখনো জানতে চায়নি আমার ব্যথার ইতিহাস। তার প্রশ্নে আমার চোখে পানি এসে গেল। সে নরম গলায় বলল, আমি কিছু করব না, তোমার ওপর কোনো জোর নেই, শুধু যদি বলতে চাও বলো, আমি শুনতে চাই। তারপর আমি গল্প বলা শুরু করলাম, যেন বুকের ভেতরের সব বিষ আমি উগরে দিচ্ছি। আমি একসময় রাজপ্রাসাদে বড় হয়েছি। নব অ্যাপসিয়ান সাম্রাজ্যের রাজকন্যা ছিলাম। নাম আলাইজা আল মিজান। আমার 18তম জন্মদিনে প্রাসাদে উৎসব চলছিল। সেই উৎসব শুধু আমার জন্মদিন ছিল না, আমার মা রানী রুকাইয়ার মৃত্যুর পর সেই প্রথম বড় কোনো আয়োজন ছিল। বাবা চেয়েছিলেন আমি যেন হাসি, কিন্তু উৎসবের মাঝেই রাজ্যের শত্রুরা আক্রমণ করল। আমাদের পাশের রাজ্য, যেটি দীর্ঘদিন ধরে আমাদের ছায়ায় ছিল, সেই আদিয়া রাজ্যের রাজা শাহানুর আমাদের দুর্বলতার সুযোগ নেয়। সে জানত বাবা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। লোকটা তার হাতটা আলতো করে আমার দিকে বাড়িয়ে আবার সরিয়ে নিল, যেন আমাকে সাহস জোগাতে চেয়েছিল, কিন্তু ভয় দেখাতে চায়নি। আমার চোখের সামনে আমার সৈন্যরা, যারা আমাকে ছোটবেলা থেকে পাহারা দিত, আমার দাসীরা, সবাই মারা গেল। প্রাসাদের গোপন সুড়ঙ্গ দিয়ে আমাকে আর বাবাকে পালানোর চেষ্টা করেছিলেন আমাদের প্রধান সেনাপতি হামিদ, কিন্তু বাবা দুর্বলতার কারণে দ্রুত হাঁটতে পারছিলেন না। একসময় শত্রুপক্ষ আমাদের ধরে ফেলল। আমাকে টেনে হিচড়ে নিয়ে গেল বিদ্রোহী নেতা জাহান কামরান। শাহানুর তাকে ভাড়া করেছিল। জাহান কামরান ছিল নিষ্ঠুরতা আর লালসার প্রতীক। কামরান আমাকে কয়েকদিন তার ব্যক্তিগত আস্তানায় আটকে রাখে। সে আমাকে মানসিক টর্চার করত, কিন্তু শারীরিক জোর খাটানোর সুযোগ পায়নি, কারণ তার মূল উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে বাবাকে আত্মসমর্পণের বার্তা পাঠাতে চাওয়া। কিন্তু বাবা শেষ মুহূর্তে হামিদের সাহায্যে পালাতে সক্ষম হন। এতে কামরান ক্ষিপ্ত হয়। প্রতিশোধ নিতে সে মরুভূমির পথ ধরে নিয়ে যায় একদল দাস ব্যবসায়ীর কাছে। সেই মরুভূমি, যেখানে জলের চেয়ে চোখের জল ফেলা সহজ ছিল। পথেই আমি চেষ্টা করেছিলাম নিজেকে শেষ করে দিতে, কিন্তু কামরানের সৈন্যরা আমাকে রক্ষা করে, কারণ আমি তখন কেবল এক মূল্যবান পণ্য। দাস ব্যবসায়ীরা আমাকে প্রায় 1 মাস ধরে ঘোরাল। আমাকে নিয়ে যাওয়া হলো এক অজানা শহরে, নাম তার আখরাব, যার অর্থ ধ্বংসপ্রাপ্ত। সেখানে একটা নিলামঘরে আমাকে প্রদর্শন করা হলো। আমার পরনের রাজকীয় পোশাক ছেড়ে ফেলা হয়েছিল, হাতে পরানো হয়েছিল শিকল। সেই নিলামে একজন ধনী বণিক আমাকে কিনে নিতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আরেকজন দালাল, যে কাশ্মীরা হাউজের জন্য কাজ করত, সে আমাকে আরও বেশি দামে কিনে নেয়। সেই দালালের নাম ছিল আজরিন। সে আমাকে এনে তোলে এই কুখ্যাত কাশ্মীরা হাউজে। কাশ্মীরা হাউস, এটা কোনো বাড়ি ছিল না, এটা ছিল জীবন্ত নরক। সেই হাউজের মালকিন ছিল একজন মধ্যবয়সী নারী, নাম মীরা। তার মুখ ছিল পাথরের মতো কঠিন। আমাকে যখন প্রথম দিন তার সামনে আনা হলো, সে আমার দিকে তাকিয়ে শুধু হেসেছিল। সেই হাসি ছিল শয়তানের হাসির মতো। সে আমাকে বলল, রাজকন্যা, তোমার রাজকীয় জীবন শেষ। এখন তুমি শুধু একজন কৃতদাসী, যার কাজ শুধু পুরুষের লালসা মেটানো। এরপর তারা আমার নাম পরিবর্তন করে দিল। আমার নাম হল শুধু আলাইয়া। প্রথম দিন থেকেই আমি পালাতে চেয়েছি। আমি প্রাচীরের ওপর উঠেছি, লুকিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ধরা পড়েছি। একবার পালাতে গিয়ে ধরা পড়লে মীরা আমাকে 7 দিন ধরে খেতে দেয়নি, এবং প্রতিদিন সবার সামনে আমাকে চাবুক মারত। যতবার না মান্য হতো ততবার মারধর করত। আমার শরীরকে তারা পণ্যের মতো দেখত, আর আমাকে বাধ্য করা হতো এমন সব পুরুষের সঙ্গে মিশতে, যাদের কথা মনে পড়লে আজও আমার গা ঘিন ঘিন করে। আমার ভেতরের রাজকন্যাটা, সেই আত্মাটা, সেটা মরে গেল, আর আমি অবশেষে ভেঙে পড়লাম। রাজকন্যা থেকে পতিতা, এটাই আমার বাস্তবতা।
সে রাতে যখন আমি তাকে আমার পুরো জীবনের গল্প বললাম, রাজকন্যা থেকে পতিতা হয়ে যাওয়ার প্রতিটি ব্যথা, প্রতিটি দুঃস্বপ্ন, লোকটার মুখ ক্ষণে কঠিন হয়ে গেল, আবার মুহূর্তেই তার চোখ ভিজে উঠল। সে চুপচাপ বসে আমার কথা শুনল, মাঝে একবারও আমাকে থামাল না। এমনকি সে নিজেকে পরিচয়ও করেনি। আমি মনে হল 1000 বছরের বোঝা যেন বুক থেকে নামিয়ে ফেললাম। আমি যখন কথা বলা শেষ করলাম, সে নিঃশব্দে উঠে এসে আমার মাথায় হাত রাখল। এবার আমি সরে গেলাম না। তার হাতের স্পর্শে কোনো লালসা ছিল না, ছিল শুধুই পবিত্রতা। তার কণ্ঠ কাঁপতে লাগল, চোখের জল মুছে সে বলল, আমার নাম ইউসুফ, আমি একজন সাধারণ কাঠমিস্ত্রি। তোমার জীবনে যারা অন্যায় করেছে, আমি তাদের মতো নই। তুমি চাইলে আজই এখান থেকে চলে যেতে পারো, যেখানে মন চায়, কিন্তু চাইলে আমার ঘরে থেকেও নতুন করে শুরু করতে পারো। আমি তোমার নিরাপত্তা দেওয়ার সব চেষ্টা করব। আমি তাকিয়ে রইলাম। আমার জীবনে প্রথম একজন পুরুষ আমাকে মানুষ হিসেবে দেখল, পণ্য হিসেবে নয়। ইউসুফ আমাকে সেদিন তার বোনের পুরানো কিছু পোশাক আর একটি নরম কম্বল দিয়েছিল। আমি সেই প্রথম রাতে বহু বছর পর শান্তিতে ঘুমিয়েছিলাম, কোনো পুরুষের ভয়ে কুকড়ে না গিয়ে। কিছুটা দ্বিধা নিয়ে আমি ওর ঘরেই থেকে গেলাম। দিনগুলো যেতে লাগল। শুরুতে সে আমাকে দূরত্ব রেখে দেখত, যেন আমাকে ভয় না দেখায়। তার ঘরটা ছিল খুব সাধারণ, কিন্তু পরিষ্কার। একটা ছোট্ট রান্নাঘর, একটা শোবার জায়গা আর একটা উঠোন। ইউসুফ আমাকে কোনো প্রশ্ন করত না, কিন্তু তার চোখ বলত সে আমার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। আমি ওর জন্য রান্না করতাম, রুটি বানাতাম। সেও আমাকে কাজ থেকে ফেরার পর জিজ্ঞেস করত, আজ ভালো আছো, শরীর খারাপ লাগেনি তো? আমি অবাক হয়ে দেখতাম একজন পুরুষ আমাকে সামান্য ভালো থাকা নিয়ে চিন্তা করছে। একদিন আমি তার কাজের জায়গায় গেলাম, একটা ছোট্ট কাঠের দোকান। দেখলাম সে কত মনোযোগ দিয়ে কাঠ নিয়ে কাজ করছে। তার হাতে কাঠ যেন প্রাণ পেত। সে তার দোকানের নাম রেখেছিল শান্তির নীড়। বিকেলে ফেরার সময় সে আমার হাতে একটি ছোট্ট কাঠের পাখি তৈরি করে দিল। পাখিটা যেন নতুন জীবনের প্রতীক ছিল। একসময় আমাদের মাঝে অদ্ভুত একটা মায়া তৈরি হতে লাগল। আমি ওর জন্য অপেক্ষা করতাম, সেও আমার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসত, কখনো মিষ্টি, কখনো নতুন চুড়ি। সে আমাকে কখনো ছুঁতে আসেনি, কিন্তু তার দৃষ্টিতে যে সম্মান ছিল, সেই সম্মানই আমাকে ধীরে ধীরে স্বাভাবিক মানুষের জীবনে ফিরিয়ে আনল। আমি আবার হাসতে পারতাম, আবার আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে পারতাম। একদিন সে হঠাৎ বলল, আলাইজা, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে গেলাম। আমি কাশ্মীরা হাউজের আলাইয়া, একজন পতিতা, আর সে একজন সৎ আর ভালো মানুষ। কিন্তু কেন? তুমি তো আমাকে কোনো কিছু না চেয়েই আশ্রয় দিয়েছ। সে শান্তভাবে হাসল। আমি সব জানি, আলাইজা। আমি একজন পতিতার পাশে বসেছিলাম, সেজে গুজে। সেদিনের সেই রূপ আর আজকের তোমাকে আমি মেলাতে পারিনি। তোমার চোখ দুটোতে ছিল এক সমুদ্র বিষাদ। সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে বাঁচানোর চেষ্টা করব। তুমি জানা আমি কে? আমি এক পতিতা। সে আমার কথা কেটে বলল, তুমি একজন মানুষ, আর সেটা ছাড়া আর তোমার কোনো পরিচয় আমার কাছে নেই। তোমার অতীত তোমার বর্তমান নয়। আমার একজন স্ত্রী চাই যে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। আমি সেই মানুষটিকে তোমার মধ্যে খুঁজে পেয়েছি। কিছুদিন পর আমরা খুব ছোট করে বিয়ে করলাম। আমাদের বিয়ের একমাত্র সাক্ষী ছিল ইউসুফের বৃদ্ধ প্রতিবেশী ফাতেমা খালা। ফাতেমা খালা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। কোনো বড় আয়োজনে নয়, শুধু দুজন মানুষ যারা একে অপরকে নতুন জীবন উপহার দিয়েছিল। আমি মধ্যবিত্ত ঘরের বউ হিসেবে সুখে দিন কাটাচ্ছিলাম। ইউসুফের জন্য রুটি বানানো, তার কাজ থেকে ফেরার সময় অপেক্ষা করা, কাপড় ধোয়া, রাতের বেলা ছোট গল্প বলা, এসব সাধারণ কাজই আমাকে আনন্দ দিত। আমি ভাবতাম জীবনের অন্ধকারটা বুঝি শেষ। কিন্তু অন্যদিকে আমার বাবা, রাজা ফারুক আল মিজান, আবার তার সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। প্রধান সেনাপতি হামিদের নেতৃত্বে এক দীর্ঘ গেরিলা যুদ্ধের পর তারা দখলদার শাহানুরকে পরাজিত করে প্রাসাদ পুনরুদ্ধার করেন। ক্ষমতা ফিরে পাওয়ার পর তার প্রথম আদেশ ছিল, আমার মেয়েকে খুঁজে আনো, মৃত বলে মেনে নেব না। কামরানকে খুঁজে বের করো, যেন সে জানতে পারে আমাদের সাম্রাজ্য ফিরে এসেছে। বাবা রাজকীয় গুপ্তচরদের একটি বিশেষ শাখা তৈরি করলেন। দীর্ঘ 5 বছর ধরে তারা আমাকে খুঁজে বেড়াল। তারা জানত আমি মারা যাইনি, কারণ আমার মৃত্যুর কোনো প্রমাণ কামরানের কাছে ছিল না। সৈন্যরা আমার খুঁজে বিভিন্ন শহর ঘুরে বেড়াল। একদিন একজন গুপ্তচর, যার নাম মবিন, আখরাব শহরে এসে কাশ্মীরা হাউজে ঢুকল। সে খোঁজ নিতে পারল না, কিন্তু কাশ্মীরা হাউজের দালাল আজরিন, যে আমাকে কিনে এনেছিল, সে তখনও সেখানে কাজ করত। মবিন সেই আজরিনকে ঘুষ দিয়ে আমার সম্পর্কে জানতে চাইল।
আজরিন লোভের বশে মবিনকে বলল, এক রাজকন্যার মতো দেখতে মেয়ে ছিল, নাম আলাইয়া। তাকে 1 বছর আগে এক কাঠমিস্ত্রি কিনে নিয়েছিল, নাম ইউসুফ। গুপ্তচর মবিন সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে খবর পাঠালেন। বাবা শোনার পর মুহূর্ত দেরি করলেন না। তিনি জানতেন আমাকে আর ইউসুফকে খুঁজে পেলে বিদ্রোহী কামরানও প্রতিশোধ নিতে পারে। বাবা সঙ্গে সঙ্গে তার সেরা বাহিনী, ঈগলের দল নামে পরিচিত সেই বিশেষ সেনাদলকে পাঠালেন। সেনাদলের প্রধান ছিলেন সেনাপতি হামিদ। তারা আমাকে খুঁজে পেল আমার স্বামীর সাধারণ বাড়িতে। আমি তখন ইউসুফের জন্য রাতের খাবার বানাচ্ছিলাম। দরজায় হঠাৎ প্রচণ্ড ধাক্কা। দরজা খুলে যখন দেখি চারদিকে তলোয়ারধারী সৈন্য, আমার বুক কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে ইউসুফকে আড়াল করার চেষ্টা করলাম, কিন্তু সৈন্যরা আমাকে নয়, তারা আমার স্বামীকে ধরে ফেলল। সৈন্যরা তাকে টানছিল, মারছিল, জিজ্ঞেস করছিল, এক সাম্রাজ্যের রাজকন্যাকে তুমি আটকে রেখেছিলে? আমি চিৎকার করে বললাম, না, সে আমাকে বাঁচিয়েছে, তোমরা কেউ তাকে ছুঁয়ো না, আমি স্বেচ্ছায় তার সঙ্গে আছি। সেনাপতি হামিদ আমাকে চিনতে পারলেন। তার চোখ ভরে উঠল। তিনি ইউসুফকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং আমাকে স্যালিউট করে বললেন, রাজকন্যা আলাইজা, আপনি জীবিত, আপনার বাবা আপনাকে খুঁজতে এসেছেন। বাবা তখন সামনে এগিয়ে এলেন। তার মুখে রাগ, চোখে আগুন। তিনি ইউসুফের দিকে তাকিয়েছিলেন। আলাইজা, তুমি কি সত্যি এই লোকের সঙ্গে থেকেছ? তুমি কি জানো এর মানে কি? তুমি আমাদের সাম্রাজ্যের সম্মান নষ্ট করেছ। আমার ভয় কেটে গিয়েছিল। আমি বাবার ক্রোধের সামনে সোজা হয়ে দাঁড়ালাম। কাঁপানো কণ্ঠে সব খুলে বললাম, বাবা, আমাকে পতিতালয়ে বিক্রি করা হয়েছিল। যখন পুরো পৃথিবী আমাকে পণ্য মনে করেছিল, তখন এই মানুষ আমাকে মানুষ হিসেবে দেখেছে। সে আমাকে ছুঁয়েও দেখেনি যতক্ষণ আমি রাজি না হয়েছে। সে আমাকে সম্মান দিয়েছে, আশ্রয় দিয়েছে, জীবন দিয়েছে। আজ যদি আমি একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকি, তবে সেটা কেবল ওর জন্য। বাবার চোখ ভিজে গেল। তিনি ধীরে ধীরে আমার স্বামীর দিকে তাকালেন। ইউসুফ, তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছ? তুমি নব আবসিয়ান সাম্রাজ্যের রাজকন্যাকে বিয়ে করেছ। তোমার জীবন এখন বিপন্ন হতে পারে। আমার স্বামী মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি জানি সে আমার স্ত্রী, আর সেটাই আমার কাছে যথেষ্ট। তার অতীত যাই হোক না কেন, আমি তাকে কোনো কিছুর বিনিময়ে বদলাতে চাই না। আমি শুধু চাই আমার স্ত্রী যেন নিরাপদ থাকে। আমি কখনো বাবাকে এত নীরব দেখিনি। তিনি তার তলোয়ার মাটিতে নামিয়ে রাখলেন, তারপর আমার স্বামীর কাঁধে হাত রাখলেন। আজ থেকে তুমি শুধু আমার জামাই নও, তুমি সেই মানুষ যে আমার মেয়েকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্পদ। বাবা সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, পুরো রাজপ্রাসাদ, রাজকীয় সম্মান আজ থেকে এই যুবকের নামে। আজ থেকে সে নব আবসিয়ান সাম্রাজ্যের যুবরাজ, আর আলাইজা তার রানী। যে এই সম্পর্কের সম্মান নষ্ট করার চেষ্টা করবে, সে আমার শত্রু। বাবার কথায় সবাই হতবাক। সেনাপতি হামিদ সহ সবাই হাঁটু গেড়ে বসে ইউসুফকে সম্মান জানাল। আমি কেঁদে ফেললাম। আমার স্বামী তো কথা হারিয়ে ফেলেছিল, তার চোখ বেয়ে জল পড়ছিল। বাবা আমাকে জড়িয়ে ধরলেন। তোমার যে সাহস, যে শক্তি, সেটা তোমার মায়ের থেকেও বেশি। তুমি যা করেছ একজন রানী সেটাই করে, আর এই মানুষ তোমাকে বাঁচানোর জন্য মৃত্যুর ঝুঁকি নিয়েছে। আমি তার ঋণ শোধ করতে পারব না কোনোদিন। তারপর আমরা রাজকীয় মর্যাদায় সাম্রাজ্যে ফিরে এলাম। ইউসুফ, সেই সাধারণ মানুষ, একসময় যে মধ্যবিত্ত কাঠমিস্ত্রি ছিল, এখন রাজ্যের যুবরাজ, মহলের মালিক। রাজকীয় দায়িত্ব, দরবারের জটিলতা, এসব তার জন্য নতুন ছিল, কিন্তু সে বদলায়নি। রাজকীয় পোশাকের নিচেও সে আগের মতোই সরল, শান্ত, সবার প্রতি দয়ালু। সে তার কাঠের দোকানের নাম শান্তির নীর দিয়ে প্রাসাদের একটি অংশে একটি ছোট কাঠের ঘর বানিয়েছিল, যেখানে সে মাঝে মাঝে নিজের হাতে কাঠ নিয়ে কাজ করত। আমার বাবা, রাজা ফারুক আল মিজান, খুব শিগগিরই ইউসুফকে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করলেন। তার দৃষ্টিতে একজন পতিতার সম্মান যিনি রক্ষা করতে পারেন, তিনি রাজ্যের সম্মানও রক্ষা করতে পারবেন। আমি রাজমহলের জানালায় দাঁড়িয়ে রাতে প্রায়ই মনে করি, যে জীবন আমাকে পতিতার অন্ধকারে ঠেলে দিয়েছিল, সেই জীবনই আমাকে একজন সত্যিকারের মানুষ খুঁজে দিয়েছে, যে আমাকে শরীরের জন্য নয়, আমার অশ্রুর জন্য কাঁদতে পেরেছে। আর আজ আমি রাজকন্যা নই, পতিতাও নই। আমি একজন স্ত্রী, একজন রানী, আর এমন একজন নারী যার গল্প আর লজ্জা নয়, শক্তির প্রতীক। আমার অতীতের সেই দাস ব্যবসায়ী আজরিনকে যখন বিচারের জন্য আনা হলো, তখন আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ আমার এখন আর প্রতিশোধের প্রয়োজন ছিল না। ইউসুফের দেওয়া ভালোবাসা আমার ভেতরের সব অন্ধকার মুছে দিয়েছিল। আর জাহান কামরান, সে পালিয়ে বেড়াচ্ছিল,
কিন্তু এক রাতে যখন ইউসুফ আমার হাতে তৈরি করা সেই কাঠের পাখিটা উপহার দিচ্ছিল তখন খবর এলো কামরানকে সীমান্তের কাছে ধরা হয়েছে, তাকে কঠোরতম শাস্তি দেওয়া হলো। আমার গল্প এখন সাম্রাজ্যের নারীদের জন্য অনুপ্রেরণা। তারা বুঝতে পেরেছে পরিচয় পোশাকে বা রক্তে থাকে না, থাকে আত্মসম্মান আর সাহসিকতায়। ইউসুফ এবং আমি একসাথে মিলে আমাদের সাম্রাজ্যকে আরও মানবিক ও ন্যায়পরায়ণ করে তুললাম।